আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই মুহূর্তে ফুটবল বিশ্বে বা ট্রান্সফার মার্কেটে একটা গুঞ্জন আছে যেটা দিনে দিনে বাড়ছে, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজকে বার্সা শেষ পর্যন্ত টার্গেট করছে এবং লেভানডফস্কির লং টাইম রিপ্লেসমেন্ট হিসেবে হুলিয়ান আলভারেজকে নাকি ল্যাপোর্তা বোর্ড একেবারে প্রাইম একটা টার্গেট বানিয়ে ফেলেছে। ভবিষ্যতে সেটা নিয়ে তারা অপারেশনসে যাবে এবং বর্তমান সময় থেকেই সেটার একটা আভাস পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে, প্রথমত আলভারেজ কি আসলে বার্সার টার্গেট লিস্টে আছেন কিনা। এটা একেবারে সত্য যে বার্সায় এ প্লেয়ারটার ব্যাপারে অনেক খোঁজ খবর করছে এবং হুলিয়ান আলভারেজকে পেতে বার্সার সামনের দিনগুলোতে মরিয়া হয়ে উঠবে। তারপরে যদি প্রশ্ন করেন একেবারে ফ্ল্যাট ইনফরমেশন হিসেবে, ভবিষ্যতে আলভারেজ কি আসলে বার্সাতে আসতে পারেন কিনা, অবশ্যই আসতে পারেন। যেহেতু হুলিয়ান আলভারেজ লা লিগাতে খেলছেন, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো একটা ক্লাবে খেলছেন, বার্সা যেহেতু নামের দিক থেকে বিগার একটা স্ট্যাটাসে থাকে এবং আলভারেজ যে ব্র্যান্ডের ফুটবল খেলেন, হ্যান্সি ফ্লিক ফাইনাল থার্ডে এমন একজন সেন্টার ফরওয়ার্ড পেলে তাকে নানাভাবে কাজে লাগাতে পারবেন এবং ডিয়েগো সিমিওনের পাশাপাশি হান্সি ফ্লিকের সিস্টেমে হুলিয়ান আলভারেজের মতো একজন প্লেয়ারের উপযোগিতা আছে। তাই আলভারেজ যদি আরেকটু তার ক্যারিয়ারের সামনের দিকে এগোতে চান, বার্সার মতো একটা ক্লাবের কাছ থেকে অফার আসলে সেটা গ্রহণ করতেই পারেন। অর্থাৎ এখানে যথেষ্ট পজিটিভিটির জায়গা আছে। এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে একাধিক প্লেয়ার বার্সাতে এসেছিলেন। সর্বশেষ এক্সাম্পল হতে পারেন আতোয়ান গ্রিজমান, তিনি কিন্তু মাঝখানে বার্সাতেও খেলে গিয়েছেন। একেবারে ইম্পসিবল কোনো ব্যাপার নয়। তবে একই সঙ্গেও আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে ব্যাপারটা নানা রকমের সমীকরণ সলভ করে তারপরে আসার মতো একটা জিনিস, এতটা স্ট্রেট ফরওয়ার্ডও নয়। এবং মূলত আমি এখন এই ব্যাপারগুলো নিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত, হুলিয়ান আলভারেজ এর আগে ম্যানচেস্টার সিটির মতো একটা ক্লাবে ছিলেন এবং ম্যানচেস্টার সিটি সাম্প্রতিক বছরগুলোতে যে পারফরমেন্স দিয়েছে, এই বছরটা বাদ দিলে বা এই সিজনটা বাদ দিলে আপনি কখনোই বলতে পারবেন না যে ম্যানচেস্টার সিটি সত্যিকার অর্থে বার্সার থেকে অনেক গুণ পিছিয়ে থাকা কোনো একটা দল ছিল। আলভারেজের জন্য ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা বড় রকমের ফ্যাক্ট হয়নি। সবচেয়ে বড় রকমের ফ্যাক্ট এটা হয়েছে যে তিনি রেগুলার স্টার্টার হতে চান, তিনি যে কোনো একটা ক্লাবে নিয়মিত খেলতে চান। তিনি যদি বার্সাতে আসার আশাবাদ ব্যক্ত করেন, তার আগে সবচেয়ে বড় রকমের শর্ত এটাই দেবেন যে তাকে গেম টাইম দিতে হবে, তাকে রেগুলার একেবারে মূল নাম্বার 9 হিসেবে ব্যবহার করতে হবে এবং এখানে এসে বার্সার একটা বড় রকমের সিদ্ধান্ত নিতে হবে। লেভানডফস্কির একটা রিপ্লেসমেন্ট বার্সা খুঁজছে, কিন্তু সেটা আগামী সিজন থেকে কি লেভানডফস্কিকে পুরোপুরি রিপ্লেস করার মতো একটা রিপ্লেসমেন্ট? এখানে লেভানডফস্কি এই সিজনে ইনজুরিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত যে পারফরমেন্সগুলো দিয়েছেন, যতগুলো গোল দিয়েছেন, আপনি কখনোই বলতে পারেন না যে লেভানডফস্কিকে আপনি আগামী সিজনে পুরো বেঞ্চে বসিয়ে রাখবেন কিংবা একজন বিকল্প প্লেয়ার হিসেবে, একজন এক্সট্রা নাম্বার 9 হিসেবে বেঞ্চ থেকে ব্যবহার করবেন। লেভানডফস্কি নিজেই বলবেন যে অন্তত আরও একটা সিজন তিনি ফার্স্ট চয়েস নাম্বার 9 হিসেবে খেলতেই পারেন। তার স্ট্যাটস, তার পারফরমেন্স সেটার পক্ষে কিন্তু সাপোর্ট করে। বয়সটা হচ্ছে, তবে বয়সের ছাপটা তার খেলার মধ্যে এখনও সেভাবে পড়েনি। তাই লেভানডফস্কি থাকা অবস্থায় হুলিয়ান আলভারেজ এসে নিজেরা বেঞ্চ শেয়ার করবেন কিনা, দুজনের সাইড থেকে কিন্তু এটা একটা কঠিন সিচুয়েশন তৈরি করে ফেলতে পারে। দ্বিতীয় একটা ব্যাপার, আর্থিক দিক থেকে বার্সা সবসময় কিন্তু একটা ক্রুশাল সিচুয়েশনে থাকে। বার্সেলোনা এই সিজনে যেভাবে তাদের অ্যাকাউন্টটা বুক করবে, তারপরে 1:1 সিচুয়েশনে, অর্থাৎ একটাকে ইনকাম করলে একটাকে ব্যয় করতে পারবে কিনা ট্রান্সফার মার্কেটে, এমন সিচুয়েশনে আসলে থাকবে কিনা, নাকি বরাবরের মতো লা লিগার হাভিয়ার তেবাস বার্সাকে কেন্দ্র করে একটা নতুন নাটক শুরু করবেন, একটা কঠিন সিচুয়েশন তৈরি করবেন, সেটাও দেখার মতো একটা ব্যাপার আছে। এটার সাথে লাপোর্তা বোর্ড সাম্প্রতিক সময়ে সাফল্য পাচ্ছে, সেটার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। তবে তারা যে ক্লাসিক্যাল ব্লাফ মাস্টার, অনেক সময় সিচুয়েশনটা হাইড করে একের পর এক ব্লাফ দিয়ে সমর্থকদের ধরে রাখার চেষ্টা করেন, সেই ফ্যাক্টরটা আমি সামনে নিয়ে আসবো। সামনে কিন্তু বার্সার প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে, সেটার আগে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটটা এমন অনেক কথা বলবেন, শুধুমাত্র আলভারেজ না, আরও অনেক প্লেয়ারকে কেন্দ্র করে অনেক কথাবার্তা বলবেন, যেগুলো ডাহা মিথ্যাও প্রমাণিত হতে পারে কিংবা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার মতো নেতারা যে কাজগুলো করেন সেই নেতাদের মতোই কিন্তু আরও অনেক কিছু বার্সা ফ্যানরা দেখতে পারবেন। তাই এখনও ক্লিয়ার কাট ভাবে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে হুলিয়ান আলভারেজকে আনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে একটা ব্যাপার রয়েছে সেখানে বার্সার প্ল্যান কি, বার্সার আসলেই এতটা অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা। তার চেয়েও বড় কথা, যেখানে 150 মিলিয়ন ইউরোর একটা রিলিজ ক্লজ রাখা হয়েছে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ যেখানে 75 বা 70 থেকে 75 মিলিয়ন ইউরোর রেঞ্জের খরচ করেছে, সেখান থেকে তাদের লাভেরও একটা ব্যাপার আছে। এই অ্যামাউন্টটা এতটা বিশাল হবে যে এটার সাথে ডিল করা বার্সার জন্য এতটা সহজ কোনো ব্যাপার নয়। এখানে অনেকেই বলতে পারেন যে ফেরান তোরেস বা এমন টাইপের কোনো একজন প্লেয়ারের সাথে কি অদল বদল হবে। এর আগে বার্সা কিন্তু আরও কয়েক বছর আগে ফেরান তোরেস নাকি হুলিয়ান আলভারেজ দুজনের মধ্যে কাকে নেবেন এমন একটা প্রশ্নে ফেরানের কাছে গিয়েছিল। 22 মিলিয়ন ইউরোতে তখন
আলভারেজকে পাওয়ার একটা সুযোগ ছিল, বার্সা সেটা হাতছাড়া করেছিল। তবে যে ফেররানের কারণে সুযোগটা হাতছাড়া হয়েছে, সে ফেররান এই সিজনের শুরুর দিকের পারফরমেন্সের কারণে অনেকটুকু বিতর্কিত হলেও সাম্প্রতিক সময়ে যে লেভেলের পারফরমেন্স দিচ্ছেন, আপনি ভবিষ্যতে ফেররানের মতো কোনো একজন প্লেয়ারকে যদি সোয়াপ ডিলে পাঠান বা বিক্রি করেন, সেখানেও কিন্তু ভক্তদের মনের মধ্যে প্রশ্ন থাকবে, কারণ ফেররানের সাম্প্রতিক সময়ের পারফরমেন্সগুলো অনেক ভালো। এমন সিচুয়েশনে বলির পাঠা হিসেবে রাফিনার নামটা ব্যবহার করার অনেক রকমের প্রয়াস আমরা দেখেছি। বারবার করে রাফিনাকে বিক্রির লিস্টে ওঠানোর কথাবার্তা বলা হয়েছে। তবে রাফিনা এই সিজনে যে লেভেলের পারফরমেন্স দিয়েছেন, শুধুমাত্র যে ব্যালন ডিওরের দাবিদার সেটা নয়, বার্সার ইতিহাসে লিওনেল মেসির পরে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে নাম্বার এতগুলো গোল, অ্যাসিস্ট, গোল কন্ট্রিবিউশনে একটা অনন্য জায়গায় রাফিনা কিন্তু পৌঁছে যাচ্ছেন। রাফিনাকে সেল করার বিন্দুমাত্র কোনো কারণ এখানে থাকার কথা নয়। রাফিনা দ্য আনটাচেবলের ওই লিস্টার মধ্যে একেবারে প্রথম দিকে থাকা উচিত। এর পাশাপাশি বার্সার আরও অনেক কনসার্ন আছে। বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডে একজন পিভট দরকার কিনা, বার্সার রাইট ব্যাক, লেফট ব্যাক পজিশনে যথেষ্ট বিকল্প নেই, সেগুলো নিয়ে কাজ করা উচিত কিনা। ডিফেন্সে একজন প্লেয়ার ইনজুরিতে পড়লে ডিফেন্সিভলি হিমশিম এখনও খেতে হচ্ছে, সেগুলো নিয়েও কিন্তু কাজ করা উচিত। তার চেয়ে বড় কথা, লেফট উইং পজিশনে বার্সার আসলে নিকো উইলিয়ামসকে গত সিজনে টার্গেট করার কথা ছিল এবং বার্সা শেষ পর্যন্ত করেছে বটে। এই সিজনে লেফট উইংয়ে একটা রিপ্লেসমেন্ট দরকার কিনা, এমন আরও অনেকগুলো পজিশন নিয়ে বার্সার কিন্তু আসলে প্ল্যানিংয়ের দরকার আছে। এগুলো সলভ করে তারপরে আলভারেজ কিংবা এমন টাইপের হাই প্রোফাইল, যথেষ্ট দামি একটা প্লেয়ারের প্রোফাইল আসবে। এত কিছুর পরে আলভারেজের ইকুয়েশনটা আসলে কোন জায়গায় গিয়ে ঠেকে, ব্যাপারটা যে সহজ নয় স্পষ্টত বলে গেলাম। ধন্যবাদ সবাইকে।